প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের পরিমিতি অধ্যায়ের 16.2-এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এর আগেও আমি 1 থেকে 3 নম্বর সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে 4 নম্বর এবং 5 নম্বর সমস্যার সমাধান নিয়ে। তো তোমরা আমার সাথেই থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি আশা করি তোমরা 4 এবং 5 নম্বর সমস্যাটি অবশ্যই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই আমি বোর্ডে লিখে রেখেছি যে তোমাদের বইয়ের 16.2 4 নম্বর সমস্যাটি। 4 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে যে একটি বর্গাকার মাঠের বাহিরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। বলা আছে কি, একটি বর্গাকার মাঠের বাহিরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল আছে 500 বর্গমিটার। আর মাঠের ক্ষেত্রফল কত হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে বলা আছে যে একটি বর্গাকার মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, তো তোমরা অবশ্যই জানো বা এর আগে তোমরা অষ্টম নবম শ্রেণীতেও দেখেছ যে আসলে বর্গাকার ক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। তো এখানে বর্গাকার যেহেতু মাঠ আছে এবং বলা হয়েছে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে আমাদের মাঠের বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু দেওয়া নেই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা সেটা ধরে নেব। প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করব। মনে করি যে এইটি আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু আমাদের মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, কিন্তু আমাদের বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম যে বর্গাকার মাঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তো ধরি বর্গাকার মাঠের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এ। যেহেতু আমাদের বর্গমিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখব এ মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার ধরে নিলাম। তাহলে বন্ধুরা, বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, তোমরা নিশ্চয়ই জানো যে বর্গাকার মাঠের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য আমাদের এ, তাহলে কি হবে? এ স্কয়ার বর্গ মিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে মাঠের বাহিরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমরা রাস্তাটা অঙ্কন করে নিই। বাহিরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে বাহিরে আমাদের কত? 5 মিটার চওড়া রাস্তা আছে। বাহিরে আছে 5 মিটার চওড়া একটি রাস্তা। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো যে আমার বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ। তাহলে যেহেতু চারপাশে বর্গাকার মাঠের যেহেতু চারপাশে বাহু আছে, 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে দেখো তোমরা এখানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের ছিল এ। তাহলে এই পাশে আমাদের 5 বেড়ে গেছে, আবার এই পাশে 5 বেড়ে গেছে। তাহলে আমাদের 5 এবং 5 কত বাড়ছে? 5 5 10। তাহলে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কত? a + 5 × 2 অথবা a + 5 + 5। তাহলে আমরা লিখব রাস্তা সহ বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য সেক্ষেত্রে বন্ধুরা আবার একটু ভালো করে দেখো যে এখানে 5 মিটার করে বাড়ছে, অর্থাৎ এই গ্যাপটি 5 মিটার এবং এই গ্যাপটি হচ্ছে 5 মিটার। তাহলে কি হবে? a + 5 × 2 হবে। কেন হবে? কারণ আমাদের দুই পাশে হবে, অথবা আমরা লিখতে পারি
5 প্লাস 5 অর্থাৎ a প্লাস 10 মিটার। এখন সুতরাং রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য a প্লাস 10, তাহলে a প্লাস 10 বাহুর স্কয়ার অর্থাৎ a প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই যে বড় বর্গক্ষেত্রটি, এই বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? a প্লাস 10 হোল স্কয়ার। এবং এই যে ছোট বর্গক্ষেত্রটি আছে, মাঠটি আছে, মাঠটির ক্ষেত্রফল কত? a স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো, আমরা এই বড়টি থেকে যদি আমরা এই ছোটটি বাদ দেই, তাহলে আমরা কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। তো আমরা লিখব, সুতরাং রাস্তার ক্ষেত্রফল a প্লাস 10 হোল স্কয়ার মাইনাস কত? a প্লাস 10 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার, এত বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন পরবর্তী অংশ হচ্ছে, দেখো বলা আছে যে রাস্তার ক্ষেত্রফল কত? 500 বর্গ মিটার। তো এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেলাম? রাস্তার ক্ষেত্র হচ্ছে a প্লাস 10 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস 10 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে a ইনটু b হচ্ছে 10 প্লাস b স্কয়ার, b হচ্ছে 10 স্কয়ার মাইনাস a স্কয়ার। তো দেখো এখানে a স্কয়ার এবং a স্কয়ার কেটে গেল, থাকে কি? 10 দুগুণে কত? 20, 20 a প্লাস 10 10 100, এত বর্গ মিটার। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে রাস্তার ক্ষেত্রফল কত? 20a প্লাস 100 বর্গ মিটার। তো এইটাই হচ্ছে আমাদের কত? 500 বর্গ মিটার। তো তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে এখানে 20a প্লাস 100 ইকুয়াল কত? 500, বা 20a ইকুয়াল 500। যেহেতু 100 এখানে কি আছে? 100 এখানে প্লাস অবস্থায় আছে, ডান পাশে গেলে কি হবে? মাইনাস, বা 20a ইকুয়াল 400, বা a ইকুয়াল 400 ডিভাইডেড 20, এখানে ইনটু অবস্থায় আছে 20 ভাগ হবে। সুতরাং a কত হলো? হচ্ছে কাটাকাটি করলে হবে 20। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলা আছে কি? মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং মাঠের ক্ষেত্রফল সুতরাং আমরা লিখতেই পারি যে মাঠের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম a স্কয়ার, অর্থাৎ এর মান কত? 20 a স্কয়ার, অর্থাৎ কত হবে? 20 গুণ করলে হবে 400 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের এই 4 নম্বর সমস্যাটির সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যাটি দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কি বলা হয়েছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবং ক্ষেত্রফল কত? 768 বর্গমিটার। তাহলে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর তার বর্গক্ষেত্র পাততে কতটি পাথর লাগবে? তো এখানে দেখো বলা হয়েছে আমাদের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ, এবং ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 768।
তাহলে আমরা এখানে দেখো আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা ধরি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু আছে, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তাহলে কত হবে? 3x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এখানে আয়তক্ষেত্রে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, যার কারণে আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু প্রস্থ হলো x। তাহলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের গুণ করলে হবে 3x এবং x গুণ করলে হবে 3x স্কয়ার বর্গ মিটার। এখন বন্ধুরা দেখো, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 768 বর্গ মিটার। আমরা এখানে চলক ধরে কত পাইলাম? 3x স্কয়ার। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে 3x স্কয়ার ইকুয়াল 768, 3x স্কয়ার ইকুয়াল 768 বা x স্কয়ার ইকুয়াল 768 ভাগ কত হবে? 3, বা x স্কয়ার ইকুয়াল ভাগ করো, দেখো 3 দিয়ে 7 কে ভাগ করলে তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 থাকে 1 16, 3 5 15 থাকে 1 18, 3 6 18। x স্কয়ার ইকুয়াল কত? 256 বা x ইকুয়াল কত? রুট ওভার 256। অতএব x ইকুয়াল 16 16 হচ্ছে 256, অর্থাৎ 256 রুট হচ্ছে 60। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম x এর মান। তো এখানে আমাদের বলা হয়েছে কি? আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদের x এর মান কত পেলাম? x এর মান পেলাম আমরা 60। তাহলে x আমরা কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ x ইকুয়াল 16 মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত শিক্ষার্থী বন্ধুরা? দেখো দৈর্ঘ্য 3x, অর্থাৎ 3x ইকুয়াল 3 ইন্টু x এর মান হচ্ছে 16, অর্থাৎ 48 মিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? এবং আমরা এখানে লিখে ফেলি, আয়তক্ষেত্রের পরিসীমা কি শিক্ষার্থী বন্ধুরা? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি দৈর্ঘ্য গুণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের কত? দৈর্ঘ্য হচ্ছে 48 প্লাস প্রস্থ হচ্ছে 16, তাহলে এটা এখন হবে মিটার। তাহলে 2 ইন্টু, তাহলে যোগ করে দাও বন্ধুরা, 6 আর 8 যোগ করলে হবে 4, 14, 14 4 হাতে 1, 1 আর 2, 2 আর 4 6, অর্থাৎ 2 ইন্টু 64, অর্থাৎ 128 মিটার। তাহলে আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা কত পেলাম বন্ধুরা? 128 মিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা শর্ত দেখি। শর্ত দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত পেয়েছি? আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি 128 মিটার। তাহলে নিশ্চয়ই যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাই আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 128 মিটার। তো শর্ত অনুযায়ী লিখব আমরা যে শর্ত মতে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল আয়তক্ষেত্রের পরিসীমা।
বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল, যেহেতু আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত পেয়েছি, আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি 128 অর্থাৎ 128 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা নিশ্চয়ই আমাদের হবে 4a। আমরা লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু পরিসীমা মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি, তা আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 128 ভাগ 4, অর্থাৎ পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে কত হবে, 3 4 12, 4 2 8 অর্থাৎ 32 মিটার। আমরা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পেলাম 32 মিটার। এখন আমাদের বলা হয়েছে যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাড়তে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো প্রশ্নে যে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে। তাহলে বর্গক্ষেত্রটির আমার ক্ষেত্রফলের দরকার আছে, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত 32, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ 3 2 32 এর উপর স্কয়ার। 32 এর উপর স্কয়ার দিলে কত হয় সেটা তোমরা লক্ষ্য করো, 32 × 32, 2 2 4, 3 2 6, 3 2 6, 3 3 9, 4 2 6 4 12, 109 অর্থাৎ 1024 বর্গ মিটার। 1024 বর্গ মিটার হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন বিষয়টা হলো যে প্রতিটি 40 সেন্টিমিটার আমাদের ক্ষেত্রফল কি বের হয়েছে, বর্গ মিটার, অর্থাৎ একটা মিটারে বের হয়েছে, কিন্তু আমাদের পাথরের ক্ষেত্রফল দেওয়া আছে 40 এবং সেটা কি দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, এবং সেন্টিমিটার সেটা কি বর্গাকারে দেওয়া আছে। তো আমরা লিখব কি প্রতিটি পাথরের ক্ষেত্রফল, প্রতিটি পাথরের ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। বলা হয়েছে 40 সেন্টিমিটার এবং সেটা কি বর্গাকার, 40 সেন্টিমিটার বর্গাকার, যেহেতু 40 সেন্টিমিটার এবং এটা বলা হয়েছে কি বর্গাকার, অর্থাৎ আমাদের কি করতে হবে, বর্গ দিতে হবে স্কয়ার, এবং বর্গাকার যেহেতু এই জন্য স্কয়ার এবং যেহেতু সেন্টিমিটার, এই সেন্টিমিটারকে আমরা কি করব 100 দিয়ে ভাগ করলে আমাদের মিটার হবে। তাহলে আমরা একবারে লিখব যে 40 ভাগ 100, যখন 40 কে আমরা 100 দিয়ে ভাগ করলাম তখন সেটা কি হলো মিটার, এবং সেটাকে আমরা কি দেব, একটা স্কয়ার দেব, তাহলে কি হবে বর্গ মিটার। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এবং ভাগ করলে কত হবে, 0.4 এর উপর স্কয়ার, অর্থাৎ 40 কে আমরা 100 দিয়ে ভাগ করলে হবে 0.4 এবং স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ 0.4 কত 16 বর্গ মিটার। এটি হচ্ছে প্রতিটি পাথরের ক্ষেত্রফল। বিষয়টা এরকম যে আমার বর্গাকার ক্ষেত্রটি আছে, আমরা যদি এরকম 40 সেন্টিমিটার একটা করে পাথরের ক্ষেত্রফল হয়, এভাবে আমরা পাথর দিয়ে গাঁথবো, পাথর দিয়ে বাঁধবো, তাহলে কতগুলো পাথর লাগতে পারে। এখন যে ক্ষেত্রফলটা আছে, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আমাদের আছে, এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে আমরা যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা লিখব, অতএব বর্গাকার ক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে, আমাদের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার ভাগ 0.16 এত টি। তো এখন আমাদের
আমরা এই দশমিক উঠাবো, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, যে এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুটো সংখ্যা দুইটা 1, দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে দুটো সংখ্যা দুইটা 0 দেব। আমরা দেখো তাহলে এই শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে এখন আমরা কত পাবো? এই 16 দিয়ে 1024কে ভাগ দেব। 1024কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমরা 6 বার দেই, 6 ষোলো 96, 6012 বাকি 6 0 64, আবার 4 ষোলো 64 অর্থাৎ 0। তাহলে আমাদের এটা দিয়ে এটাকে 16 দিয়ে আমরা 1024কে ভাগ করলে হবে 64। এখন 64 এবং 100 গুণ করলে হবে 6400টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মোট পাঠন লাগছে কত? মোট পাঠন লাগবে হচ্ছে 6400টি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।